শেখ হাসিনা পতনের পর থেকে হিন্দুদের উপরে নাকি ব্যাপক মাত্রায় নির্যাতন চালানো হচ্ছে। নির্যাতনের মাত্রা এরকম যে দলে দলে হিন্দুরা নাকি এখান থেকে বর্ডার ক্রস করার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এই মেয়েটা এবং তার পরিবার এর আগে নাকি 3 বার বর্ডার ক্রস করার জন্য চেষ্টা করেছে, পারেনি। এবং যেদিন তাকে মারা হলো, বিএসএফ তাকে যেদিন মারলেন, তাদের মিডিয়া বলছে এটা নাকি আমাদের বিজিবি গুলি করে তাকে মেরেছে, যাতে সে আসলে বর্ডার ক্রস করে না যেতে পারে। এই ছোট্ট ঘটনাটা এটা কোনো সাধারণ ঘটনাটা নয়। বাংলাদেশে আপনারা জানেন গত 15 বছরে শেখ হাসিনার যে খুনি সরকার, যে অবৈধ সরকার এখানে ক্ষমতায় ছিল, সে পুরোপুরি দিল্লির দাসত্ব করে, দিল্লির গোলামি করে এখানে ক্ষমতায় ছিল। বন্ধুগণ, আরেকটা কথা বলা দরকার, আমরা এখানে ব্যানারে লিখেছি ভারত, আমরা বক্তৃতার সময় বলছি ভারত, কিন্তু আমাদের ভারত, পুরো যে ভারত কিংবা ভারতের জনগণ, কারোর সাথে আমাদের কোনো বিরোধ নেই। ভারতের জনগণের সাথে তো নয়। ভারতের অন্য অন্য প্রদেশ, অন্য অন্য স্টেটের সাথে আমাদের বিরোধ নেই। আমাদের বিরোধ হচ্ছে স্পেসিফিক্যালি দিল্লির সাথে। দিল্লির যে এস্টাবলিশমেন্ট, সেই এস্টাবলিশমেন্টে বিজেপি ক্ষমতায় থাকুক অথবা কংগ্রেস ক্ষমতায় থাকুক, তাতে কিচ্ছু যায় আসে না। তারা তাদের যে সাম্রাজ্যবাদী আচরণ, সেই আচরণ তাদের ভেতরে যেমন করে, তাদের বাইরেও করে। দিল্লি শুধু ইন্ডিয়ার ভেতরে নয়, ইন্ডিয়ার পার্শ্ববর্তী যতগুলো রাষ্ট্র আছে, দক্ষিণ এশিয়ার যতগুলো রাষ্ট্র আছে, প্রত্যেকটা জায়গাতে তারা তাদের গোলাম সরকারকে ক্ষমতায় রেখেছিল। প্রত্যেকটা জায়গার জনগণ তাদের গোলামগুলোকে ছেটিয়ে বিদায় করেছে। সর্বশেষ জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা খুনি শেখ হাসিনাকে এখান থেকে বিদায় করেছি। আর কোথাও দিল্লি নেই, দক্ষিণ এশিয়ার আর কোথাও দিল্লি নেই। দিল্লি এখন শুধুই দিল্লিতে আছে, আর কোথাও নেই। 7 সিস্টারে দিল্লি নেই, কাশ্মীরে আগে থেকেও ছিল না, দক্ষিণ ভারত দিল্লিকে পৌঁছে না, কেউ দিল্লির সাথে নেই। তো অতএব আমাদের এই লড়াই শুধুমাত্র দিল্লির বিরুদ্ধে লড়াই। ভারতের জনগণ কি মিডিয়ার জনগণ এবং ইন্ডিয়ার অন্যান্য যে রাষ্ট্র স্টেটগুলো আছে, তাদের কারোর সাথে আমাদের বিরোধ নাই। দিল্লির যে এখানে আগ্রাসী যে নীতি, যে ভূমিকা, সেই ভূমিকার বিরোধিতা আমরা করি। এবং এই বিরোধিতা আমাদের দীর্ঘদিনের বিরোধিতা। এই বিরোধিতা করার জন্য যা কিছু করা দরকার ছিল আমরা গত 15 বছরে প্রাণ খুলে, মন খুলে বাংলাদেশের মানুষকে সংগঠিত করতে পারিনি। কিন্তু বাংলাদেশে এখন দিল্লির গোলাম নেই। আপনারা জানেন যে গত নির্বাচনে কিংবা তার আগের নির্বাচনেও বহু ক্যান্ডিডেট এসে নির্বাচনী জনসভায় বলেছে যে আমি হচ্ছে দিল্লির ক্যান্ডিডেট। বাংলাদেশে আর কখনোই আমরা কোনো দিল্লির ক্যান্ডিডেটকে নির্বাচনে দাঁড়াতে দেব না। বাংলাদেশে কে নির্বাচিত হবে সেটা ঠিক করবে বাংলাদেশের জনগণ। দিল্লি থেকে নমিনেশন নিয়ে এসে বাংলাদেশের মানুষের উপরে সাম্রাজ্যবাদী আচরণ করবেন, আগ্রাসন চালাবেন, দিল্লির গোলামি করে, সেটা বাংলাদেশের মানুষ আর হতে দিবে না। শেখ হাসিনা এখান থেকে পালিয়ে গিয়েছে। শেখ হাসিনা গণহত্যা করেছে যাওয়ার আগে। শেখ হাসিনাকে আমরা বিচার করব। শেখ হাসিনার সাথে, শেখ হাসিনার এই গণহত্যার যারা যারা দোষর, যারা যারা সহযোগী, প্রত্যেককে বিচারের আওতায় আনা হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। এবং এই যে দিল্লি যে সীমান্ত হত্যা করছে, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা কিন্তু দীর্ঘদিন ধরে ঘটছে। আপনারা দেখবেন যে দিল্লি, ইন্ডিয়ার সাথে অনেকগুলো রাষ্ট্রের সীমান্ত আছে। কোথাও কি কাঁটাতারের বেড়ার আছে, কোথাও কি এভাবে দিনের পর দিন মানুষকে গুলি করে মারা হচ্ছে না। তাহলে এখানে কেন হয়? কারণ বাংলাদেশের নামক যে ভূখণ্ড, এই ভূখণ্ডকে দিল্লি একটা গাজা মনে করে এটাকে চারিদিক থেকে বাউন্ডারি দিয়ে ঘিরে রাখতে হবে। ইসরায়েল যেরকম গাজাকে ঘিরে রাখে প্রতিদিন ওখানে মানুষ মারে, দিল্লি প্রতিদিন এখানে মানুষ মারতে চাবে। এবং এখানকার রাজনীতি, এখানকার অর্থনীতি, এখানকার সম্পদ, এখানকার মানুষের যত অধিকার আছে, যত নিয়ন্ত্রণ আছে, সব দিল্লি তার হাতে রাখবে, কিন্তু মানুষের কোনো দায়িত্ব সে নিবে না। এটা হচ্ছে গাজা মডেল। এই মডেল ইসরায়েল থেকে আমদানি করেছে দিল্লি। ইসরায়েল থেকে আমদানি করার পরেই 2000 সালের পর থেকে দেখবেন এখানে কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে। গত 20-25 বছরে কাঁটাতার দিয়ে 3 দিক থেকে ঘিরে ফেলা হয়েছে বাংলাদেশকে। কারণ কি? কারণ হচ্ছে ওরা এখানে এটাকে একটা গাজা মনে করে যে এদের মানুষকে যখন তখন মেরে ফেলা যায়। এখানে কে ঢাকায় সরকার থাকবে, কে থাকবে না, সেটা দিল্লি ঠিক করে দিবে। এখানকার অর্থনীতি কি হবে, এখানকার বাণিজ্য নীতি কি হবে, সবকিছু দিল্লি ঠিক করে দিবে। এটা বাংলাদেশের জনগণ আর মানবে না। বাংলাদেশের জনগণ বহুদিন থেকে ফুসছিল, কিন্তু তাদের যে গোলাম
এবং গোলামের যে বাহিনী, যে পুলিশ, র্যাব এবং অন্যান্য যে বাহিনীগুলো তাদের গোলামের পক্ষে দাঁড়িয়েছিল, তাদেরকে বাংলাদেশের মানুষ উৎখাত করেছে। গণ অভ্যুত্থানে আমাদের ভাইরা জীবন দিয়ে এইখান থেকে দিল্লির যে গোলাম সরকার, সেই সরকারকে উৎখাত করা হয়েছে। এরপরে বাংলাদেশ কিভাবে চলবে সেটা নাহিদ হাসান নলেজ ভাই খুব পরিষ্কার ভাবে বলে গিয়েছে। এটা নিয়ে আর আমি বিস্তারিত কোনো কথা বলবো না। কিন্তু দিল্লির সাথে আমাদের যে লড়াই, এই লড়াই কিন্তু শেষ হয়ে যায়নি বন্ধুগণ। দিল্লির সাথে আমাদের এই সাধারণ মানুষের বুকে নির্বিচারে গুলি চালায়, তখনই মূলত একটি গণ অভ্যুত্থানের রূপ নেয়। সরাসরি পুলিশ গুলি করে। দূরত্বটা ছিল এই মৃত্যুগুলো। এবং সবাই আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদেরকে তাদের এই কুড়িগ্রাম জেলা থেকে এই ভারতের কাছ থেকে উপহার পেয়েছি। সেটা খুব নৃশংস। আমাদের প্রতিবেশী হিসেবে যে আচরণ করা উচিত ছিল, এগুলো যেন সমস্যার সমাধান হয়। উপস্থিত সবাইকে আমার আবার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি ছাত্র প্রতিনিধি নাজমুল হাসানকে। ভারত সরকার কর্তৃক তিনি আপনাদের সামনে মহামূল্যবান বক্তব্য রাখবেন। গত 15 বছরে যে জাগরের সন্তান হিন্দু মুসলমান থাকিবে প্রাণ, তার শূন্যের কোটায় নামিয়ে আনা হবে, এ আলাপ অনেক শুনেছি। যে ধর্মেরই লোক আছে, কারোর সাথে আমাদের কোনো বিরোধ নাই, আমরা একসাথেই থাকবো। এটাই হচ্ছে কম বেশি প্রতিবেশীর সম্পর্কটা কি হবে করতে পারছে না, যে আমরা যে তাদের প্রতিবেশী। এখন এই জায়গায় নিউজ এতদিন কেন সময় লাগছে সেই শ্বেতপত্র প্রকাশ করতে? সকলকে আবারও শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ। অনুরোধ জানাচ্ছি।